আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের এই অ্যাসাইনমেন্টটি চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ এই দুটি অধ্যায় থেকে সম্মিলিতভাবে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করো। অ্যাসাইনমেন্টটি সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন এবার উত্তর শুরু করি, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, নতুন নতুন সব অ্যাসাইনমেন্টগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 4টি উত্তরের মাধ্যমে আমরা পুরো অ্যাসাইনমেন্টটি শেষ করব। প্রথমে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ, তারপর প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা, তারপর মধ্যযুগের রাজবংশ এবং সর্বশেষে মধ্যযুগের শাসন ব্যবস্থা। এইভাবে 4টি পর্যায়ে অ্যাসাইনমেন্টের উত্তরটি শেষ করব। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে হুবহু না লিখে তোমরা ভিন্ন ফরম্যাটে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে, যাতে করে অ্যাসাইনমেন্টটি আরও ইউনিক হয়। প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ। পাল রাজাদের শাসনকাল থেকে ধারাবাহিকভাবে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। এর আগের ইতিহাস খুঁজে পাওয়া সহজ নয়। এ সময়কালে কোনো শাসকই দীর্ঘদিন সমগ্র বাংলা শাসন করতে পারেননি, তাই বিচ্ছিন্নভাবে বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে। নিচে বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশের নাম উল্লেখ করা হলো। এখানে রাজবংশ বলতে প্রাচীনকালে যাদের ওপর বাংলার শাসন বা ন্যস্ত ছিল তাদেরকে বোঝানো হয়েছে। প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ হল মৌর্য ও গুপ্ত বংশ, খড়গ বংশ, সেন বংশ, বর্ম বংশ, পাল বংশ, দেব বংশ, চন্দ্র বংশ ইত্যাদি উল্লেখযোগ্য। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা। গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলার রাজ্য শাসন পদ্ধতি সম্বন্ধে সঠিক কোনো বিবরণ পাওয়া যায় না। এদেশে গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে কোম সমাজ ছিল সর্বে সর্বা। তখন রাজা ছিল না, রাজত্ব ছিল না, তবু শাসন পদ্ধতি সামান্য মাত্রায় ছিল। তখন মানুষ একসাথে বসবাস করত। গুপ্তদের সময় বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায়। বাংলার যে অংশ গুপ্ত সম্রাটদের সরাসরি শাসনে ছিল না, তা মহারাজা উপাধিধারী মহাসামন্তগণ আলাদাভাবে শাসন করতেন। এসব সামন্ত রাজা সবসময় গুপ্ত সম্রাটের কর্তৃত্ব মেনে চলতেন। ধীরে ধীরে বাংলায় গুপ্ত সাম্রাজ্যের শাসন চালু হয়। এ মহাসামন্তের অধীনে বহু কর্মচারী নিযুক্ত থাকতেন। ষষ্ঠ শতকে উত্তর পশ্চিম বাংলায় গুপ্ত বংশের শাসন শেষ হয়ে যায়। তারপর প্রতিষ্ঠা পায় পাল বংশের শাসন। বঙ্গে নতুন যুগের শুরু হয়। পাল বংশের চতুর্থ শতকের রাজত্বকালে বঙ্গে তাদের শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছিল। কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন স্বয়ং রাজা। এ সময় থেকে সর্বপ্রধান একজন প্রধানমন্ত্রী বা প্রধান সচিবের উল্লেখ পাওয়া যায়। তিনি ছিলেন সর্বপ্রধান রাজকর্মচারী। রাজ্যের সকল প্রকার শাসন কাজের জন্য কতগুলো নির্দিষ্ট শাসন বিভাগ ছিল। এর প্রতিটি বিভাগের জন্য একজন অধ্যক্ষ নিযুক্ত থাকতেন। গুপ্তদের মতো পালদের সময়ও সামন্ত রাজাদের উল্লেখ পাওয়া যায়। পাল রাজ্যে যে শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল তার পরবর্তী সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের রাজত্বকালে রাষ্ট্র শাসনের আদর্শ হিসেবে তা স্বীকৃতি লাভ করে। মোটামুটিভাবে এই ছিল প্রাচীন বাংলার শাসন পদ্ধতি। মধ্যযুগের রাজবংশ। মুসলমানদের শাসনের সূচনাকালকে বাংলার মধ্যযুগের শুরু বলা হয়। মুসলমানদের বঙ্গবিজয়ের ফলে রাজনৈতিক ক্ষেত্রে শুধু পরিবর্তন আসেনি, বরং এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা, সাহিত্য ও শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য মধ্যযুগীয় রাজবংশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিচে বাংলার মধ্যযুগীয় রাজবংশের নাম উল্লেখ করা হলো। ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ, তুর্কি শাসন, বারবুইয়া। আরও অনেক রাজবংশ রয়েছে মধ্যযুগে যাদের অবদান ছিল অনস্বীকার্য। মধ্যযুগের শাসন ব্যবস্থা। বাংলায় মধ্যযুগের মুসলমান শাসনের ইতিহাসে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তুর্কি শাসনের ইতিহাস। এ পর্বের প্রথম পর্যায় ছিল 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাদের কেউ ছিলেন বখতিয়ার সহযোদ্ধা খলজি মালিক, আবার কেউ তুর্কি বংশের শাসক। মুসলিম শাসনের এ যুগ ছিল বিদ্রোহ বিশৃঙ্খলায় পূর্ণ। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর। এর অর্থ হল বিদ্রোহের নগর।
সুলতান গিয়াসুদ্দিন ইউজ খলজি। বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সুলতান গিয়াসুদ্দিন ইউজ খলজি সচেষ্ট হয়েছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকুর থেকে গৌড় বা লখৌ নদীতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকূট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করেন। বার্ষিক বন্যার হাত থেকে লখৌ নদী ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে রক্ষা করার জন্য তিনি বেশ কিছু খাল নির্মাণ করেন। ইউজ খলজির মৃত্যুর পর থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত 60 বছর বাংলা দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিগণিত হয়। এ সময় 15 জন শাসনকর্তা বাংলা শাসন করেন। 1247 থেকে 1251 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন জালালউদ্দিন মাসুদ জানি। তিনি শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। পরবর্তী শাসক ছিলেন অযোধ্যার শাসনকর্তা মালিক ইখতিয়ার উদ্দিন ইউজবক। যথেষ্ট শক্তি সঞ্চয় করার পর মাসুদ জানি 1255 খ্রিস্টাব্দে মুগিস উদ্দিন উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন। তিনি 1257 খ্রিস্টাব্দে নিহত হন। এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের বিস্তারিত আলোচনা। তবে আপনারা চাইলে ফরম্যাট চেঞ্জ করে আরও সুন্দর করে গুছিয়ে তা লিখতে পারেন, কারণ পাঠ্য বইয়ে আরও সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আরও একটি কথা, যদি আমার অ্যাসাইনমেন্টটি ভালো লাগে তাহলে নতুন নতুন সব অ্যাসাইনমেন্টগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।